এক গ্রামে দুই ভাই বাস করত। বড় ভাই ধনু পেশায় ছিল রত্নকার। সে ছিল ঠক, প্রতারক, ধূর্ত ও নিষ্ঠুর। সে প্রায়ই গ্রামবাসীদের খাদ মিশ্রিত গহনা দিয়ে ঠকাতো। অন্যদিকে ছোট ভাই রামু ছিল অত্যন্ত সৎ ও দয়ালু। রত্নাকর মশাই, দেখুন গত মাসে আপনার থেকে যে চুড়ি নিয়েছিলাম সেগুলোর রং কেমন নষ্ট হয়ে যাচ্ছে। আমি তোমাকে ভালো জিনিসই দিয়েছিলাম, এখন তুমি চালাকি করে আমার থেকে অর্থ আদায় করতে চাইছো। গ্রামের সবাই জানে আপনি খাদ মিশ্রিত গহনা বিক্রি করে মানুষ ঠকান। এর পরিণতি কোনোদিনও ভালো হবে না, আপনি দেখে নিয়েন। আরে যাও যাও, আমি কাউকে ভয় পাই না। কোলাহল শুনে ধনুর স্ত্রী বেরিয়ে এলো। তুমি কেন গ্রামবাসীদের ঠকাও? সবার মনের আক্ষেপ যদি অভিশাপ হয়ে আমাদের জীবনে বয়ে আসে। আমাকে জ্ঞান দিতে এসো না তো, তোমাকে তো কোনো অভাবে রাখিনি। কিভাবে কি করব তোমাকে ভাবতে হবে না। আরে ও রামো, তোকে একটি জরুরি কথা বলার ছিল। বলো ভাই। বলছি অনেকদিন তো হলো তোর ভরণ পোষণ আমি চালাচ্ছি, এবার আমি আর তোর দায়িত্ব নিতে পারবো না। এখন কিছু আয় করে নিজের ব্যবস্থা নিজে কর। কাজ করে আয় করব, ঠিক আছে। এই বলে রামু সেখান থেকে প্রস্থান করলো। ও তোমার আপন ভাই, কি এমন করেছো ওর জন্য? এমনিতেও তুমি ওকে চাকরের মতো রাখো। নিজেদের বাসভবনে থাকতে না দিয়ে ওই কুঁড়ে ঘরে রাখো। শুকনো বাসি খেতে দাও, এখন সেটাও ছিনিয়ে নিচ্ছ। আর কত অন্যায় করবে তুমি? তোমাকে না বারণ করেছি আমি কি করব না করব সেটা নিয়ে জ্ঞান না দিতে। এত দয়া দিয়ে জীবন চলে না, যাও গিয়ে নিজের কাজ করো। রামু জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছিল আর ভাবছিল, আমি তো তেমন কোনো কাজই জানি না, না জানি কৃষিকাজ, আর না পারি কাঠ কাটতে। কি করে যে আয় করব। তখনই সে শুনতে পেল দূর থেকে একটি আওয়াজ ভেসে আসছে। কেউ কি আছো? আমাকে সাহায্য করো, কেউ আছো? আরে, মনে হচ্ছে কেউ বিপদে পড়েছে আর সাহায্যের দরকার। সে ওই শব্দের দিকে এগিয়ে গেল। সেখানে গিয়ে দেখতে পেল এক সাধু আহত অবস্থায় পড়ে আছে। সাধু বাবা, কি হয়েছে আপনার? এই অবস্থা কি করে হলো? চলতে চলতে হঠাৎ হোঁচট খেয়ে পড়ে গিয়েছি, মাথায় ব্যথা লেগেছে, তাই আর উঠতে পারছি না। চলুন আমার সাথে আমার ছোট্ট কুটিরে, আমি আপনার সেবা করে আপনাকে সুস্থ করে তুলব। সাধু বাবাকে সাথে নিয়ে রামু তার কুটিরে ফিরল। ক্ষমা করবেন সাধু বাবা, আমি অনেক গরিব, আমার কাছে সামান্য এটুকুই ভোজন ছিল, দয়া করে গ্রহণ করুন। তোমার কাছে যতটুকু ভোজন ছিল তা তুমি আমাকে দিয়ে দিলে, আর নিজে অনাহারে থাকছো। তোমার সেবা ধর্ম দেখে আমি মুগ্ধ। কি করব বলুন, আমি তো কোনো কাজ জানি না, তাই কিছু আয় করতে পারি না। ভাই দয়া করে যা দেয় তাই খেয়ে কোনো রকমে দিন পার করি। চিন্তা করো না, তোমার মতো নিঃস্বার্থ দয়ালু ব্যক্তির ভাগ্য অবশ্যই বদলাবে। এই নাও, তোমাকে আমি একটি স্বর্ণ মুদ্রা দিলাম। এটা কোনো সাধারণ স্বর্ণ মুদ্রা নয়, এটি মাটিতে রোপণ করলে কিছুদিনের মধ্যেই তার থেকে একটি স্বর্ণ মুদ্রার গাছ জন্মাবে, আর সেগুলো বিক্রি করে তুমি নিজের ভাগ্য পরিবর্তন করতে পারবে। আপনি সত্যি বলছেন? আমি তো শুধুমাত্র কোনো রকম দুবেলা দুমুঠো খেতে পারলেই খুশি ছিলাম। তুমি বিনা স্বার্থে আমার সেবা করেছো, তাই খুশি হয়েই আমি তোমাকে পুরস্কৃত করলাম। সাধু বাবা তো আমাকে স্বর্ণমুদ্রা দিলেন, কিন্তু এটা রোপণ করার মতো একখণ্ড জমিও তো আমার কাছে নেই। তবে ভাইকে বললে নিশ্চয়ই সে আমাকে তার জমিতে এটি রোপণ করার জন্য একটু জায়গা দেবে। রামু তৎক্ষণাৎ তার বড় ভাই ধনুর কাছে গেল আর তাকে সমস্ত ঘটনা বর্ণনা করল। কি, তুই সত্যি বলছিস? স্বর্ণমুদ্রা থেকে সত্যি সত্যি স্বর্ণমুদ্রার গাছ জন্মাবে? এটা রোপণ করার মতো জমি তো আমার নেই, তাই তুমি যদি তোমার জমিতে একটু জায়গা দাও, আর সত্যিই যদি স্বর্ণমুদ্রার গাছ হয়, তবে এর থেকে প্রাপ্ত অর্থের ভাগ আমি তোমাকেও দেব। আরে রামু, চিন্তা করছিস কেন? তুই তো আমার আপন ভাই, তোকে কি আমি কোনো কিছুর জন্য না করতে পারি? নিশ্চয়ই তুই আমার জায়গায় এটা রোপণ করতে পারিস। আমার বাড়ির আঙিনায় তুই এটা লাগিয়ে দে। আমি জানতাম তুমি নিশ্চয়ই আমাকে জায়গা দেবে। ধনুর বাড়ির আঙিনায় রামু সেই স্বর্ণমুদ্রা রোপণ করল। কিছুদিনের মধ্যেই গাছটি স্বর্ণমুদ্রায় ভরপুর হয়ে বেড়ে উঠল। ধনু আর তার স্ত্রী সেই গাছ দেখে অবাক হয়ে গেল। সত্যিই তো স্বর্ণমুদ্রা ধরেছে গাছে, এখন আমি এগুলো দিয়ে ব্যাপার করব। এ কি বলছো? এগুলো তো রামুর। ও তো বলেছিল তোমাকে ভাগ দেবে, আর তুমি ওকেই ঠকাবে। তাতে কি, এই জায়গা আমার। কে বিশ্বাস করবে আমার জায়গায় ও গাছ লাগিয়েছে, আর ওর মতো অকর্মণ্য এই স্বর্ণমুদ্রা পেয়েছিল? তুমি আবার অন্যায় করছো।
তোমাকে না আমাকে জ্ঞান দিতে না করেছি, যখন তখন জ্ঞান দিতে চলে আসো। আমার যথেষ্ট জ্ঞান আছে। কিছুক্ষণ পর রামু সেখানে উপস্থিত হলো। আরে, সাধু বাবার কথা তো দেখছি সত্যি হয়েছে। এতগুলো স্বর্ণমুদ্রা বিক্রি করলে তো সত্যিই আমার দিন বদলে যাবে। দূর হ বলছি আমার গাছ থেকে, খবরদার গাছে হাত লাগাবি না। এ কি বলছো ভাই? এটা তো আমার গাছ, তুমি কি ভুলে গেলে? মিথ্যাবাদী! আমার আঙিনায় তোর গাছ কি করে থাকতে পারে? রত্নের ব্যবসা আমি করি, তুই কোথা থেকে স্বর্ণমুদ্রা পাবি? আর কোনো কাজ করার যোগ্যতাও তো তোর নেই। এত বছর তোর ভরণ পোষণ আমি করেছি, আর এখন তুই আমার কাছে অধিকার ফলাতে এসেছিস? বেঈমান, বেরিয়ে যা বলছি। এত বড় অন্যায় তুমি আমার সাথে করতে পারলে? ঠিক আছে, আমি চলে যাচ্ছি। এই কথা বলে দুঃখী মনে রামু সেই স্থান ত্যাগ করল। ধনু প্রতিদিন সেই স্বর্ণমুদ্রা বিক্রি করে লাভবান হতে লাগলো। ওদিকে রামু জঙ্গলে ঘুরে ঘুরে বেড়াতো। ইন্নি, আজ রাতে নদী পার করে শহরে যাব। সেখানে স্বর্ণমুদ্রার অনেক ভালো দাম পাবো। কিন্তু গ্রামবাসী যে বলে অমাবস্যার রাতে ওই নদীতে জলপরি উঠে আসে আর মানুষকে নিয়ে উধাও হয়ে যায়। এর আগে তো অনেকেই উধাও হয়েছে, যাদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। আজ তো অমাবস্যার রাত, তুমি আজ যেও না। তুমি এসব গুজবে বিশ্বাস করো? আরে, ওসব গ্রামবাসীরা মিথ্যে গল্প বলে। যারা অনেক ঋণ করে ফেলেছে আর ঋণের টাকা শোধ করতে পারে না, তারাই গ্রাম ছেড়ে পালায়। আর তাদের পরিবারজনেরা এসব গল্প বানায়। আমি এসব বিশ্বাস করি না। তুমি চিন্তা করো না। তারপরও আমার অনেক ভয় হচ্ছে, তুমি সাবধানে যেও। অধিক লাভবান হওয়ার লোভে ধনু তার স্ত্রীর সতর্কবাণী না শুনে শহরে যাওয়ার উদ্দেশ্যে নদী পার করতে গেল। ও মাঝি, যাবে নাকি? আমি শহরে যাব। আজ রাতে আমি কেন? কোনো মাঝিই আপনাকে নদী পার করাবে না। আপনি জানেন না বুঝি, আজ অমাবস্যার রাত। আরে, ওসব মিথ্যে গল্প ছাড়ো। আমি তোমাকে ভালো অর্থ দেব। ক্ষমা করবেন, কিন্তু আপনার দেওয়া অর্থের চেয়ে আমার জীবনের ভয় অনেক বেশি। তাই আমি আসছি। ঠিক আছে, আমি নিজেই নৌকা চালিয়ে নদী পার হব, আর প্রমাণ করে দেব এসব মিথ্যা গুজব ছাড়া আর কিছুই নয়। ধনু একাই নৌকা চালিয়ে যেতে লাগলো। মাঝরাতে হঠাৎ তার সামনে জলপরি প্রকট হলো। ধনু তাকে দেখে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকলো, আর জলপরি তাকে সাথে নিয়ে নদীর ভেতর উধাও হয়ে গেল। পরদিন ধনুর স্ত্রী রামুর কাছে উপস্থিত হলো। রামু, তোমার ভাইয়ের তো কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। কেন? কি হয়েছে? আর কোথায় সে? ধনুর স্ত্রী রামুকে সমস্ত ঘটনা খুলে বলল। চলুন আগে নদীর ধারে যেয়ে দেখি। তারা দুজনে নদীর ধারে গিয়ে মাঝিকে জিজ্ঞাসা করলো। রত্নাকর মশাইকে আমি বারণ করেছিলাম, কিন্তু উনি আমার কোনো কথা শোনেননি। আজ পর্যন্ত কেউই অমাবস্যার রাতে সেই জলপরীর হাত থেকে বাঁচতে পারেনি, আর আজ অবধি কেউ ফেরেওনি। এখন আমি কি করব রামু, কোথায় যাব? চলুন আমরা সেই সাধু বাবার কাছে যাই, যিনি আমাকে সেই স্বর্ণমুদ্রা দিয়েছিলেন। রামু সাধুর সামনে উপস্থিত হতেই সাধু রামুকে চিনে ফেলে। আরে রামু, তুমি এখানে? সব ঠিক আছে তো? সাধু বাবা, আমরা অনেক বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি। রামু সাধু বাবাকে সবকিছু বর্ণনা করলো। এবার বলুন বাবা, আমরা কি করব? এর কোনো উপায় আছে কি? সে কোনো সাধারণ জলপরি নয়, বরং জলপরীদের রানী। তার কাছে পৌঁছতে হলে তোমাকে পূর্ণিমা রাতে একা সেই নদীতে যেতে হবে। মাঝরাত পর্যন্ত তুমি নৌকা চালিয়ে যাবে, তারপর নৌকার ওপর ছেড়ে দেবে তোমাকে কোথায় যেতে হবে। কথা মতো রামু নদীতে নৌকা চালাতে লাগলো। মাঝরাতে হঠাৎ নদীর মাঝে ঘূর্ণিঝড় উৎপন্ন হলো। রামু তার মধ্যে হারিয়ে গেল। রামু যখন চোখ খুলল, দেখল সে একটি বাগানে শুয়ে আছে। আশেপাশে খেয়াল করে সে তার বড় ভাই ধনুকে দেখতে পেল। রামু তার কাছে গিয়ে বলল, ভাই, তুমি চিন্তা করো না, আমি তোমাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাওয়ার জন্য এসেছি। কি? তুই আমার জন্য নিজের জীবনের ঝুঁকি নিয়ে এখানে এসেছিস? কিন্তু এখান থেকে তো কেউ ফিরে যেতে পারে না। কিন্তু এটা কোন জায়গা? এটা নদীর নিচে অবস্থিত জলপরীদের একটি রাজ্য। এটাও আমাদের মতোই একটা জগৎ। আমাদের গ্রাম থেকে নিয়ে আসা সব মানুষদের এখানে দাস বানিয়ে রাখা হয়। তখনই সেখানে জলপরি প্রকট হলো। কে তুমি, আর এখানে কি করে এলে? আমি তো তোমাকে নিয়ে আসিনি, তাহলে তুমি কি করে এখানে পৌঁছলে? আমি আমার ভাইকে নিতে এসেছি। তুমি কেন মানুষদেরকে ধরে এখানে নিয়ে আসো আর নিজের দাসত্ব করাও? কারণ আমি মানুষদের ঘৃণা করি। কিন্তু কেন?
মানুষ তোমার কি ক্ষতি করেছে? জানতে চাও? তবে চলো আমার সঙ্গে। জলপরি রামুকে সাথে নিয়ে তার রাজভবনে গেল। এই দেখো আমার রাজকন্যা জলপরি কেমন পাথরের হয়ে আছে। কিন্তু কি করে আপনার কন্যার এই করুণ অবস্থা হলো? ও একসময় নদীর ওপরে তোমাদের জগৎ দেখতে গিয়েছিল, কিন্তু তোমাদের গ্রামের একজন ওর অলংকার দেখে লোভ করে আর সেগুলো ছিনিয়ে নিতে চায়। ও তাকে অনুরোধও করেছিল, আমি কোনো সাধারণ কন্যা নই, দয়া করে আমাকে স্পর্শ করো না। যদি তুমি আমাকে স্পর্শ করো তবে আমি চিরতরে জলপরি থেকে পাথরের হয়ে যাব। কিন্তু সেই ব্যক্তি ওর কথায় বিশ্বাস না করে ওর অলংকার নেওয়ার উদ্দেশ্যে যেই ওকে স্পর্শ করলো, সাথে সাথে ওর এই অবস্থা হয়ে গেল। সেই ব্যক্তি ভয়ে পালালো আর ও এখানে এই অবস্থায় প্রকট হয়ে গেল। তাই আমি মানুষদের ঘৃণা করি আর এখানে এনে চিরতরে দাস বানিয়ে রাখি। সত্যিই রাজকন্যার সাথে অনেক অন্যায় হয়েছে, তবে ওর ঠিক হওয়ার কি কোনো উপায় নেই? উপায় আছে, কিন্তু সেটা প্রায় অসম্ভব। এখান থেকে পূর্ব দিকে এক জীবন্ত গাছ রয়েছে, তার কাছে এক পুনর্জীবনী ফুল আছে। সেই ফুল রাজকন্যাকে স্পর্শ করালে সে আবার ঠিক হয়ে যাবে, কিন্তু যে কেউ সেই ফুল লাভ করতে পারবে না। সেজন্য এক সৎ ব্যক্তি প্রয়োজন, যার অপেক্ষায় এতদিন ধরে আমি গ্রামের লোকজনদেরকে ধরে আনছিলাম। কারণ এক লোভী ব্যক্তির স্পর্শে রাজকন্যা এমন হয়েছিল, আর তাই শুধুমাত্র এক নির্লোভ ব্যক্তি রাজকন্যাকে ঠিক করার জন্য সেই পুনর্জীবনী ফুল লাভ করতে পারবে। আপনি নিশ্চিন্ত থাকুন, আমি যে কোনো মূল্যে সেই পুনর্জীবনী ফুল নিয়ে আসব। তুমি সত্যি বলছো? যদি সত্যিই তুমি সেই সৎ ব্যক্তি হও আর সেই পুনর্জীবনী ফুল আনতে সফল হও, তবে আমি কথা দিচ্ছি তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। জলপরি রানীর দিক নির্দেশনা অনুযায়ী রামু সেই জীবন্ত গাছের সামনে উপস্থিত হলো। হে জীবন্ত গাছ, জলপরি কন্যাকে ঠিক করার জন্য দয়া করে আমাকে সেই পুনর্জীবনী ফুলটি প্রদান করুন। এমনি এমনি তো তুমি এই দুর্লভ ফুল পাবে না। এর জন্য তোমাকে আমার একটি কঠিন প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে, আর সঠিক উত্তর দিতে না পারলে তোমাকে চিরদিনের মতো আমি এখানে বন্দি করে রাখব। ঠিক আছে, আমি প্রস্তুত। বলুন আপনার প্রশ্ন কি? বলো, এমন কি জিনিস আছে যা দেখাও যায় না আর ছোঁয়াও যায় না, কিন্তু যা ছাড়া জীবন অসম্ভব? এর সঠিক উত্তর হলো আশা। তুমি সঠিক উত্তর দিয়েছো। এই নাও সেই পুনর্জীবনী ফুল। রামু সেই পুনর্জীবনী ফুল নিয়ে রাজভবনে ফিরে জলপরি কন্যাকে স্পর্শ করালো, আর সাথে সাথেই জলপরি কন্যা নিজের আসল রূপে ফিরে এলো। সত্যি তুমি আমার রাজকন্যাকে ফিরিয়ে দিয়েছো, তোমাকে অনেক ধন্যবাদ। এবার বলো তুমি কি চাও? আমার কিছু চাই না, শুধুমাত্র আমার ভাইকে নিয়ে গ্রামে ফিরতে চাই। নিশ্চয়ই, শুধু তুমি আর তোমার ভাই না, যত গ্রামবাসীদের আমি ধরে এনেছিলাম সবাই এবার ফিরতে পারবে। জলপরীর জাদুর মাধ্যমে সবাই আবার নদীর ধারে ফিরে এলো। গ্রাম থেকে অমাবস্যার রাতের জলপরীর আতঙ্ক চিরতরে শেষ হয়ে গেল। গ্রামবাসীরা রামুর সাহসের প্রশংসা করল। শুধুমাত্র তোর জন্যই আমি আবার ফিরতে পেরেছি। তোর মতো অমূল্য রত্নকে আমি অনেক তাচ্ছিল্য করেছি, কিন্তু এখন আমি আমার নিজের ভুল বুঝতে পেরেছি। তাই আজ থেকে তোর স্বর্ণমুদ্রার গাছ তোকেই ফিরিয়ে দিলাম। সত্যিই তুমি আমার স্বর্ণমুদ্রার গাছ আমাকে ফিরিয়ে দিলে? এবার আমিও এগুলো বিক্রি করে ধনী হতে পারবো। আর আমি তোমার উপর রাগ করে নেই, তোমাকে ফিরিয়ে আনতে পেরে আর গ্রামবাসীদের মন থেকে ভয় দূর করতে পেরেই আমি খুশি।